ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ক অ্যাসাইনমেন্ট নিয়ে, অর্থাৎ অ্যাসাইনমেন্টটি কীভাবে লিখতে হবে, অ্যাসাইনমেন্টের উত্তরটি কেমন হবে এবং কীভাবে মূল্যায়ন করা হবে, এবং সেই সাথে অ্যাসাইনমেন্টের কভার পেজটি কীভাবে লিখতে হবে সেই সম্পর্কে বিস্তারিত কথা বলতে আজকের ক্লাসটি আমরা করব। প্রথমেই কভার পেজটির নমুনা নিয়ে কথা বলবো, অর্থাৎ অ্যাসাইনমেন্টের কভার পেজে যেই বিষয়গুলো থাকবে, প্রথমত হচ্ছে বিদ্যালয়ের নাম থাকবে। যেমন আমি একটা ডেমো হিসাবে একটা বিদ্যালয়ের নাম দিয়েছি মণিপুর উচ্চ বিদ্যালয়। তারপরে থাকবে তারিখে আজকের তারিখ দিয়েছি 3/11/2020। তারপরে ছাত্র বা ছাত্রীর নাম, ছাত্র হলে ছাত্রের নাম আর ছাত্রী হলে ছাত্রীর নাম। তো আমি লিখলাম সিয়াম। বিষয় বাংলা, শ্রেণী অষ্টম, শাখা ক, রোল নাম্বার 1 বা 1, রোল নাম্বার 1। এই কভার পেজের মধ্যে হচ্ছে এই বিষয়গুলো থাকবে, যাতে করে বুঝতে পারে এটা কার কভার পেজ। এটা প্রথম পেজে থাকবে, তারপরের পেজ থেকে হচ্ছে উত্তরপত্র লেখা শুরু হবে। অ্যাসাইনমেন্টের প্রথম টপিকটি হচ্ছে অতিথির স্মৃতি, অর্থাৎ অতিথির স্মৃতি গল্পের আলোকে হচ্ছে আমাদেরকে একটি প্রশ্ন দেওয়া আছে যে মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো, সেখানে গিয়ে তুমি কোন কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ করো। এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের আলোকে আমাদেরকে অ্যাসাইনমেন্টের উত্তরটি লিখতে হবে, অ্যাসাইনমেন্টটি করতে হবে। অর্থাৎ মনে করো তুমি যে কোনো একটা জায়গায় শিক্ষা সফরে গিয়েছো, সেটা সোনারগাঁও হতে পারে, ময়নামতি হতে পারে। যে কোনো জায়গায় তুমি শিক্ষা সফরে গিয়েছো, সেখানে কি কি জিনিস দেখলে, কি কি শিক্ষা গ্রহণ করলে এবং তোমার কি কি অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেই বিষয়গুলো তোমার মতো করে তুমি লিখবে। তো এইটা হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো এই প্রশ্নের আলোকে আমি এখন একটা ডেমনস্ট্রেশন বা হচ্ছে একটা আমার অভিজ্ঞতার আলোকে আমি একটা লিখে দিব, সেটার আলোকে তোমরা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটি করবে। অ্যাসাইনমেন্টটি কীভাবে মূল্যায়ন করা হবে সেই সম্পর্কে বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম অনুযায়ী কভার পেজটি তৈরি করতে হবে, অর্থাৎ আমি যেভাবে কভার পেজটি দেখিয়েছি সেভাবে লিখতে হবে। শিক্ষা সফরের বিষয়গুলো ধারাবাহিকভাবে লিখে যথাযথ বর্ণনা দিতে হবে, অর্থাৎ শিক্ষা সফরে যেই জায়গাগুলো গিয়েছি সেখানে কি কি দেখেছি সেটা ধারাবাহিকভাবে লিখতে হবে। 3 নম্বরে বাক্য গঠন ও বানান সঠিক হতে হবে, অর্থাৎ যেই বাক্যগুলো আমরা লিখব সে বাক্যগুলো সঠিক হতে হবে এবং বানানগুলো সঠিক হতে হবে। এখন আমরা উত্তরটি লিখব। শিক্ষা সফরের অভিজ্ঞতা, প্রথমে এরকম একটা শিরোনাম দিবে, তারপরে আমি আমার মতো করে লিখছি, তোমরা এটা অনুসরণ করে এর আলোকে অ্যাসাইনমেন্টটি করবে। যেমন লেখা আছে, শিক্ষা সফর শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। আমাদের শিক্ষা ব্যবস্থা পুঁথির ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ। বইয়ের বিদ্যার বাইরেও আরও অনেক কিছু দেখার ও শেখার আছে, অর্থাৎ বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞানও দরকার। বইয়ের শিক্ষার সঙ্গে বাস্তব শিক্ষার সম্পর্ক আছে। ইতিহাস পাঠের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে শিলালিপি, পাণ্ডুলিপি প্রভৃতিতে। সোনারগাঁও, ময়নামতি, পাহাড়পুর, সুন্দরবন এইসব যদি নিজের চোখে দেখা যায়, তবে বইয়ের বিবরণ জীবন্ত হয়ে মানবকোণের স্থানে হয়ে থাকে। আমরা যেন সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েও শুনতে পাই তার শাশ্বত বাণী। সেক্ষেত্রে শিক্ষা সফরের কোনো বিকল্প নেই। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। শ্রেণীকক্ষের শিক্ষার পূর্ণতা আনার জন্যই শিক্ষা সফর। গ্রীষ্মের ছুটিতে আমি আর সাকিব গিয়েছি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ সোনারগাঁও দেখতে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে বাংলার 12 ভূঁইয়াদের কাহিনী পড়েছি। সেই 12 ভূঁইয়াদের একজন ছিলেন ঈশা খাঁ। তার ওই অমর কীর্তি ঐতিহাসিক সোনারগাঁও। সোনারগাঁওয়ের প্রাকৃতিক শোভা, প্রাচীন স্থাপত্যের নিদর্শন দেখতেই সোনারগাঁয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সকাল 7টায় নাস্তা সেরে আমরা দুজন সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকার কাছেই, তাই পৌঁছতে বেশি সময় লাগলো না। রাস্তার পাশে বিরাট দ্বিতল ইমারত, এখন ভগ্ন প্রায়। সামনে মস্ত পুকুর, চারপাশে সারি সারি গাছ, শান বাঁধানো ঘাটের পাশে পাথরে খোদাই করা বীর যোদ্ধার গর্বিত প্রতিমূর্তি। তা বাংলার অবলুপ্ত শৌর্যবীর্যের কথা স্মরণ করিয়ে দেয়। এখানে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রচেষ্টায় নির্মিত লোক ও কারুশিল্পের জাদুঘর এবং ঈশা খাঁর রাজধানীর মূল ভবন। রাস্তার দুপাশে রয়েছে অনেক পুরনো অট্টালিকা, প্রাচীন যুগের অবাক করা সব স্থাপত্য নিদর্শন, ইতিহাসের উত্থান ও পতনের কাহিনী। এসব দেখতে দেখতে যেন অতীত হয়ে গেলাম। সোনারগাঁও জাদুঘর। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় 300 বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। সুলতানি আমলের পটভূমিতে আমাদের সোনালী ঐতিহ্যের দিকে পিছন ফিরে তাকিয়ে দেখতে বেছে নেওয়া হয়েছিল সোনারগাঁওকে। মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে 1608 সালে ঢাকার রাজধানী স্থানান্তরিত হওয়ার পর
সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায়, তথাপি সোনারগাঁও আমাদেরকে নিয়ে যায় সোনালী অতীতের কাছে। পানাম নগর। পানাম নগর পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি, যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত। পানাম বাংলার প্রাচীনতম শহর। একসময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল এখানে। ছিল মসলিনের জমজমাট ব্যবসা। প্রাচীন সেই নগরীর তেমন কিছু আর অবশিষ্ট নেই। এখন আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক বাড়িগুলো। ঈশা খাঁয়ের আমলে বাংলার রাজধানী পানাম নগর। পানাম নগর প্রাচীন সোনারগাঁর এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। ঢাকার খুব কাছেই 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের খুব কাছে সোনারগাঁতে অবস্থিত এই নগর। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। জানা যায় 1400 শতাব্দীতে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখানে পৃথিবীর নামি দামি শিক্ষকরা পড়াতে আসতেন। পানাম নগরী এর 2 ধারে ঔপনিবেশিক আমলের মোট 52টি স্থাপনা রয়েছে। এর উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি স্থাপনা অবস্থিত। মেঘনা নদীর পাড়। পানাম নগর ঘুরে এরপর চলে গেলাম সোজা মেঘনা নদীর পাড়ে। আজকের আবহাওয়া আর ঠান্ডা বাতাস সব মিলে এক অন্যরকম অনুভূতি। পাড়ে বালু উঠানোর কাজ চলছে। সেখানে যেতেই দেখলাম পাথর ফেলা নদীতে। সেখানে কিছুক্ষণ পানিতে হাত ছুঁয়ে দিলাম। আহা, মেঘনার পানি, ঢেউ এসে পা ছুঁয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের যেই প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নের আলোকে আমরা উত্তর লিখলাম। তো এইভাবে তোমরা উত্তরটি তোমাদের মতো করে, তোমাদের যেখানে যে ভ্রমণ করেছো, কেউ যদি কুমিল্লার ময়নামতি ভ্রমণ করো বা যে কোনো দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে যাও, সেটার আলোকে, অভিজ্ঞতার আলোকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি করবে। আমি যে অ্যাসাইনমেন্টটি করেছি, এটা থেকে অভিজ্ঞতা নিয়ে, ধারণা নিয়ে তোমরা করতে পারবে। তাহলে আশা করি তোমরা ভালো মার্কস পাবে। বিশেষ করে বানানগুলো খেয়াল করতে হবে, বাক্য সঠিক যাতে হয় সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে তুমি পূর্ণ নাম্বার পাবে অ্যাসাইনমেন্টে। এ হচ্ছে অ্যাসাইনমেন্টের বিষয়। তো প্রথমে কভার পেজ, তারপর প্রত্যেকটা পেজ বাই পেজ দিবে। এভাবে হচ্ছে যে বাংলা, তারপর ইংলিশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এইভাবে দিলে আশা করি ফুল নাম্বার তোমরা পেয়ে যাবে। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে, অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর আপডেট পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।